শুনছেন সবসময় রেডিও ফুর্তি। আর ঘড়িতে সময় এখনো 11:59 ছিল। এই মুহূর্তে 12টা হয়ে গেল এবং যেই মুহূর্তে 11:59 বেজেছিল সেই মুহূর্তে শুরু হয়ে গেছে ভূত এফএম, বুঝতেই পাচ্ছেন। এবং সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএম এর পক্ষ থেকে। আমি রাসেল এবং আমার সঙ্গে আজকে মাসুম নাই, কারণ আজকে একটা মাসুমের সুখবর আছে, আপনাদের সবার দোয়া চাই। আর সেটা হচ্ছে যে মাসুমের আজকে বিয়ে হচ্ছে। সো সে আজকে একদম পুরোপুরি বরের ভূমিকায় স্টেজে অবতীর্ণ, বুঝতেই পারছেন। বাট একেবারে চিন্তার কোনো কারণ নেই। আপনারা মিউজিক শুনছেন এবং বুঝতেই পারছেন যে ভূত এফএম চলছে। আমি আছি, আমার সঙ্গে আছেন আমাদের রেডিও স্টেশনের আরেকজন, রেডিও ফুর্তির আরেকজন সাউন্ড ইঞ্জিনিয়ার রনি, এবং তিনি আজকে সাউন্ড করছেন। সো আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত এবং সেই সাথে জানিয়ে দিই যে আমাদের যদি এসএমএস করতে চান তাহলে এসএমএস করার নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। যারা আমাদের ইমেল করতে চান তাদের ইমেল অ্যাড্রেসটি জানিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে bhootfm@radiofurti.fm। আমি স্পেলিংটি বলে দিচ্ছি BHOOTFM@radiofurti.fm। আরও একবার বলছি BHOOTFM@radiofurti.fm, radiofurti.fm। আর সেই সাথে আজকে ভূত এফএম শুরু করার আগেই মাসুমকে জানাচ্ছি শুভেচ্ছা, তার নতুন জীবন অনেক বেশি সুন্দর হোক সেই আশাই আমরা করব। এবং সেই সাথে রনিকে জানাচ্ছি ওয়েলকাম, আজকে থ্যাঙ্কস জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। আর সেই সাথে বলছি যে আজকের এই এপিসোডে আমাদের গেস্টরা অলরেডি আমাদের সঙ্গে রয়েছেন। আপনি যদি কোনোভাবে আজকের এই এপিসোডটি মিস করে ফেলেন তাহলে চিন্তার কোনো কারণ নেই, আপনি আবারও এপিসোডটি শুনতে পাবেন। সেই জন্য আপনাকে যেটা করতে হবে, এয়ারটেল এম রেডিওর সাহায্য নিতে হবে। কি করতে হবে আপনাকে আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করতে হবে 4040, সিলেক্ট করতে হবে চ্যানেল 22। তাহলে দেখবেন যে একের পর এক বিভিন্ন এপিসোডের অপশন আপনাকে দেওয়া হচ্ছে। যে এপিসোডটি আপনি মিস করেছেন বা যে এপিসোডটি আপনি পুনরায় শুনতে চান সেটি চাইলেই সেখান থেকে শুনতে পারবেন। আর সেই সাথে আপনারা যারা ভূত এফএম টিউনটা কলার টিউন বা মাই টিউন হিসেবে সেট করতে চান, সেই টিউনটা সেট করতে পারবেন। এবং সেটা সেট করতে হলে আপনার যেটা করতে হবে, ভূত এফএম টিউন কোড মনে রাখতে হবে, যেটা এখন এই মুহূর্তে প্লে করা হচ্ছে, রনি প্লে করছে সেটা। এবং সেই জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার টিউন কোডটা মনে রাখতে হবে এবং আপনার মোবাইলের মেসেজ অপশনে যে টাইপ করতে হবে সিটি স্পেস দিয়ে আপনাকে লিখতে হবে 92125 এবং পাঠিয়ে দিতে হবে এসএমএসটি 3123 নাম্বারে। তাহলে দেখবেন যে এই এপিসোডে এই টিউনটি আপনার হয়ে গেছে। যাই হোক, আমরা চলে যাব ঘটনায়। এবং আমি দেখতে পাচ্ছি যে অলরেডি অনেকেই এসএমএস করতে শুরু করেছেন এবং এসএমএস পাচ্ছি আমি অনেকেরই। সেই এসএমএসেও আসবো আস্তে আস্তে। আগে ঘটনা পড়ি। আমাকে অনেকেই ঘটনা পাঠান যারা সরাসরি স্টুডিওতে আসতে পারেন না। সেরকম একটা ঘটনা আমি পড়ছি, কারণ সঙ্গত কারণেই তিনি স্টুডিওতে আসতে পারেননি। তিনি থাকেন রাজশাহীতে এবং রাজশাহী থেকে আমাদেরকে ইমেলটি করেছেন। সুতরাং তার ইমেলটি আমরা পড়েই শোনাচ্ছি আপনাকে। আমি দেখছি যে এখানে যেভাবে তিনি লিখেছেন ঠিক সেভাবে আমি পড়ছি। রাসেল ভাই, শুভেচ্ছা রইল। জানতে চাইবো না আপনি কেমন আছেন, কারণ আপনি সবসময় ভালোর দলেই থাকেন। আমি একজন ভূত এফএম এর নিয়মিত শ্রোতা। আমার নাম দেখে হয়তো বুঝতে পারছেন আমি একজন আদিবাসী ছেলে এবং পাহাড়ে আমার জন্ম। একদম ঠিক পাহাড়েই আমার জন্ম। আমার পুরো শৈশব পাহাড়কে ঘিরে কেটেছে। এখন আমি যে ঘটনাটা বলবো তা আমার শৈশব জীবনের একটি ঘটনা। আপনি হয়তো জানেন, পাহাড়ে যারা বাস করে তারা অধিকাংশ জীবন ধারণের জন্য জুম চাষ করে থাকে এবং প্রতিনিয়ত এক পাহাড় থেকে অন্য পাহাড়ে তাদেরকে সে কারণে স্থানান্তরিত হতে হয়। তেমনি আমার শৈশব জীবনেও পরিবারের সাথে এভাবেই অতিবাহিত হয়েছে। আমার বাসাটা ছিল পাহাড়ের চূড়ায়, পাহাড়ের ঝিরি থেকে, অর্থাৎ ছোট নদী থেকে 100 বা 150 ফুট উঁচুতে। একবার পড়ে গেলে তেমন আর হাঁটতে হয় না, এমনি গন্তব্য স্থানে পৌঁছে যাওয়া যায়। চারিদিকে ঘন গাছপালা আর পাহাড়। রাত হলে যেন মৃত্যুর দ্বারকা নেমে আসে। গাছ হিমশিম করে, পাহাড়ি পোকার ঝিঝি শব্দ আর হঠাৎ অজানা পাখির ডাক ছাড়া আর কিছুই শোনা যায় না। আমার বয়স যখন 10 থেকে 11 বছর, তখন এই ঘটনাটি আমার সাথে ঘটে যায়। আমরা সাধারণত সারাদিন কাজ করার পরে ক্লান্ত হই এবং রান্না করে খেয়ে দিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে যাই। আমি ঘুমাতাম আমার দাদা দাদির সাথে। প্রতিদিনের ন্যায় আমরা একদিন এভাবে সবাই ঘুমাতে যাই। আমি ঘুমাতাম দাদা দাদির মাঝখানে। বলে রাখি, আমাদের ঘরটা ছিল তখন মাচাং ঘর, বাঁশের তৈরি উঁচু ঘর যাকে বলে। 2টা দরজা ছিল, মাঝখানে বাঁশের বেড়া, তাই 2 ভাগে বিভক্ত। কিন্তু তা পুরোপুরি না হয় সামনে 2টি দরজা ভেতর থেকে দেখা যেত। আর ঘরটা পাহাড়ের চূড়ার দিকটায় প্রায় মাটি বরাবর। ঘরের সামনে সংযুক্ত একটা খোলা মাচাং, অর্থাৎ আমরা যেখানে ধান ও অন্যান্য জিনিস প্রত্যাদি শুকাতাম। সেদিন ছিল ঘন কালো রাত। সবাই ক্লান্ত, ঘুমাচ্ছে যার যার মতো করে। আমারও ঘুম ঘুম ভাব চলে আসে।
আমি হঠাৎ ডুবডুব করে মাথার ওপর অর্থাৎ নিচু দিকে পাহাড়ের দিক কিছু একটা শুনতে পাই। আমি মনে করেছিলাম মাঝে মাঝে আগেও এমন অজানা শব্দ আমরা সবাই শুনি, এমনই কিছু একটা হবে। বলে রাখি, আগেও আমরা এমন শব্দ, মানুষের অজানা কোলাহল, পানিতে হাঁটার শব্দ ইত্যাদি সংকেত শুনতাম। মা, বাবা, দাদা, দাদিরা ভয় পেলেও আমরা 3 ভাই বোন ভয় পেতাম, কিন্তু তারা আমাদের অভয় দিত। আমি শব্দটার দিকে কান না পেতে ঘুমাতে চেষ্টা করি, কিন্তু শব্দটা আস্তে আস্তে বড় হচ্ছে এবং কানে আসছে। শব্দটা এমন যেন কেউ শক্ত মোটা বাঁশ দিয়ে মাটিতে গোতা মারতে মারতে উঠানে পায়চারি করছে এবং উঠানের এক প্রান্তে এসে বাঁশটি মাটির সাথে লেবেল করে টেনে নিয়ে যাচ্ছে। আমি শব্দটা খুব মনোযোগ দিয়ে শুনতে শুরু করি। শব্দটা পাহাড়ের দিক থেকে ডুব ডুব করে এসে আমাদের উঠানের শেষ প্রান্তে এসে শেষ হয়ে যায় এবং সেখান থেকে আবার গড়গড় করে পাহাড়ের চূড়ার দিকে যায়। যাওয়ার শব্দটা হয় কোনো ফাটা চূর্ণ বিচূর্ণ বাঁশ মাটির সাথে লেভেল করে টেনে নিয়ে গেলে যেমন শব্দ হয় তেমনি। আমি মাথা তুলে বেড়ার ফাঁক দিয়ে দেখি কি তা দেখার চেষ্টা করি, কিন্তু খুব অন্ধকার, তাই আমি কিছুই দেখতে পাই না। সম্ভবত তখন অমাবস্যা ছিল। শব্দটা চলতে থাকে। আমি কিছুটা ভয় পাই। দাদা দাদিকে বলতে চাইলাম, কিন্তু তারা সবাই ঘুমে বিভোর, তাই বলিনি। শব্দটা সারা রাত আমি শুনতে পেলাম, আর আমিও সারা রাত ঘুমাইনি। আমার যেন এক ফোঁটা ঘুমও আসলো না। কেমন যেন শব্দ শুনতে আর মন চাইলো, আবার আমার মন চাইলো, তাই সারা রাত কান পেতে শুনতে থাকি। কিন্তু ঘটনা এখানে শেষ নয়। পরের রাত্রে আবার শব্দটা আছে কিনা আমি সতর্ক হয়ে থাকি। অবাক হওয়ার ব্যাপার, একই সময়ে আবার শব্দটা আসতে থাকে, আবার সেই একই নিয়মে। প্রথমে ছোট ছোট, পরে আস্তে আস্তে শব্দটা বড় হতে থাকলো এবং আমাদের বাড়ির উঠানে এসে আগের মতো করতে লাগলো। আমি আবার দেখার চেষ্টা করলাম, কিন্তু অন্ধকার, তাই আমি আবারও কিছুই দেখতে পেলাম না। এবার আমি দাদিকে ঘুম থেকে জাগিয়ে শব্দটার কথা বলি। দাদিও শব্দটা শোনার চেষ্টা করলো, কিন্তু শুনতে পেল না, তাই আমাকে আগের মতো অভয় দিয়ে ঘুমাতে বলল। আমি ঘুমাতে চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। আগের রাতের মতো নির্ঘুমে আমার রাত কাটলো। টানা 2 রাত ঘুম না হয়ে আমি কিছুটা ক্লান্ত হই। আমার মনে কিছুটা দুর্বলতা ঢুকলো। 3য় রাতে আমি ভয়ে ভয়ে ঘুমাতে যাই। আমি সংকল্প করি, আজকে যদি শব্দটা আবার হয় তাহলে দাদা দাদি দুজনকে বলবো। আমি অপেক্ষা করতে থাকি শব্দটা আছে কিনা। যথা সময়ে শব্দটা আগের মতো করে চলে আসলো। আমি কিছুক্ষণ পর দাদা দাদিকে জাগিয়ে শব্দটার কথা বললাম। তারা শোনার চেষ্টা করে, কিন্তু শুনতে পায় না। কিন্তু আমি ঠিকই শুনতে পাচ্ছি। এক পর্যায়ে তারা আমার প্রতি বিরক্ত হয় এবং বিরক্ত হয় তারা আমাকে অভয় দিয়ে ঘুমোতে বলে এবং শব্দটার দিকে কান না দিতে বলে। আগের মতো করে আবার আমার রাত কাটলো। এভাবে দিনের পর দিন, রাতের পর রাত কাটতে লাগলো। আমি আর কাউকে কিছু বলি না। 4-5 দিন যাওয়ার পর আমার যেন স্বাভাবিক মনে হলো, কিন্তু 7-8 দিন পর শব্দটা একটা নতুন মাত্রা যোগ হলো। মাটিতে নিশ্চুপ হলে শব্দটা আমার বাড়ির সামনে খোলা মাচাঙের ওপর শব্দ শুরু হয়। মাচাঙের ওপরে হাঁটলে যেমন শব্দ হয় তেমনি হতে থাকলো। এভাবে শব্দটা একসময় মাটি থেকে ঘরে উঠে এলো। তখন আমার ভয় আরো ঘনীভূত হলো। আমি ভয়ে ভয়ে তাকিয়ে থাকি, কিন্তু তখনও অন্ধকার। চাঁদটা উঠে রাতের কিছুক্ষণ পরে অস্ত যায়। এভাবে আনুমানিক 10 থেকে 11 দিন চলে যায়। তখন আমার শরীরে কিছু একটা হয়েছে, তা আমি ছোট হলেও বুঝতে পারি। আমার শরীর ক্রমশ ভাঙতে থাকে। এতে আমার পরিবারের সবার মনে চিন্তা ঢুকে যায়। শব্দটা একসময় খোলা মাচাং থেকে ছাদের নিচে মাচাং ঘরে, অর্থাৎ আমার শোবার ঘরের সামনের অংশটাতে চলে আসে। এতে আমার ভয় আরো বেশি হয়। তখন চাঁদটার আকার মোটামুটি বড় হয় এবং পূর্ণিমার কাছাকাছি। এ সময় আমি দেখতে পাই আমাদের শোবার ঘরের সামনের অংশটাতে কি যেন একটা মোটা কালো করে বাড়ির এক মাথা থেকে অন্য মাথায় হাঁটছে। আমি এদিক ওদিক তাকিয়ে কি যেন খুঁজছি। আমি 2 থেকে 2.5 গজের মধ্যে দেখতে পাচ্ছি কালো ছায়াটা খুব ভয়ঙ্কর এবং দুঃসহ। আমি খুব ভালো করে তাকিয়ে থাকি এবং তার গতিবৃদ্ধি পর্যবেক্ষণ করি। একসময় দেখি সেই কালো ছায়াটা আস্তে আস্তে ঘরের ভেতর ঢুকছে। আমি আবছা ভাবে দেখতে পাচ্ছি কালো ছায়ার মুখটা অনেকটা লম্বা, অনেকাংশে গন্ডারের মুখের মতো। লম্বা লম্বা হাত পা, গায়ে কুণ্ডলি পাকানো লোমের মতো কি যেন ঝুলছে। আমি খুব সাহসীর মতো অর্ধ ছোঁয়া অবস্থায় তাকিয়ে আছি, কিন্তু আমার হাত পা কাঁপছে, গা থেকে দরদর করে ঘাম ঝরছে। এমন অবস্থা যা ঘটলো রাসেল ভাই, তা কেউ 2 চোখে না দেখে আমার মনে হয় এর বর্ণনা দিতে পারবে না। তখন আমি যা দেখলাম তা অত্যন্ত ভয়ঙ্কর ও দুর্বিষহ। মশারির এক পাশে সেই বিভৎস মুখটা, আর অন্য পাশে আমি।
আমি স্পষ্ট দেখলাম যে দানবের মতো চেহারা, বড় বড় চোখ, বিকৃত নাক চেহারা। আমার দিকে বড় বড় চোখ করে জোরে জোরে নিঃশ্বাস ছেড়ে তাকিয়ে আছে। আমি হঠাৎ চিৎকার করে উঠি এবং লাফিয়ে দাদিকে টপকিয়ে মাথার উপরে ঘরের এক কোনায় বেড়ার সাথে ধাক্কা খেয়ে পড়ে যাই। এরপর আমার কি হয়েছে আমি কিছুই জানি না। তারপরের দিন আমার খুব জ্বর হয়। যতদিন যায় আমার জ্বর বাড়তে থাকে। একসময় আমি প্রায় মরে যাওয়ার মতো অবস্থা হই। তখন বাড়ি থেকে হাসপাতাল ছিল অনেক দূরে। শেষে আমার এক নানা এসে ঝাড়ফুঁক দিয়ে আস্তে আস্তে আমাকে সুস্থ করে তোলে, যাকে আজও আমি আমার দ্বিতীয় জন্মদাতা হিসেবে মনে করি। আমি মৃত্যুর হাত থেকে বেঁচে গেছি, কিন্তু আমার শরীরের যে ভাঙন তা আমি আজও পূরণ করতে পারিনি। মনে হয় আজও সেই দানবটা আমাকে ভর করে আছে। মাঝে মাঝে এখন আমার ঘরের মধ্যে কি যেন চেপে ধরে। আমি কথা বলতে পারি না। এই ছিল আমার ঘটনা। যদি ভালো লাগে তাহলে পড়ে শোনাব। আমাদেরকে এই ইমেলটি পাঠিয়েছেন মণিশঙ্কর চাকমা, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। ধন্যবাদ মণিশঙ্কর চাকমা আপনাকে আপনার সুন্দর ঘটনার জন্য। এবং আমি দেখতে পাচ্ছি যে অলরেডি অনেকেই আমাদের SMS করছেন। আমাদেরকে SMS করেছেন মিলিতা বরিশাল থেকে, সাগর এবং শিমুল আমাদেরকে SMS করেছেন জিরাবো থেকে, পাপড়ি আমাদেরকে SMS করেছেন ভূতের গলি থেকে, এবং আমাকে শুভ বণিক SMS করেছেন আমাকে সাইফুল উত্তরা থেকে। এছাড়াও আমাদেরকে SMS করেছেন মারুফ, তৌহিদ, তারেক, সুমন আলিম, কাজল, জুবায়ের ময়মনসিং থেকে SMS করেছেন, ফারুক এয়ারপোর্ট থেকে SMS করেছেন আমাদেরকে, চট্টগ্রাম এয়ারপোর্ট থেকে, কামরুল লক্ষ্মীপুর থেকে SMS করেছেন আমাদেরকে, মিজানুর জামালপুর থেকে SMS করেছেন। এছাড়াও আমাদেরকে SMS করেছেন ফামিদ, SMS করেছেন ফয়সাল, SMS করেছেন আমাদেরকে ফু, SMS করেছেন আমাদেরকে এছাড়াও অন্তর, রঙ্গন, এছাড়াও জুয়েল, ইমন সহ আরো অনেকে। আপনি যদি SMS করতে চান তাহলে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে, আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে। আর সেই সাথে অনেকেই দেখছি যে শুভেচ্ছা দিয়েছেন মাসুমকে, রেডিও ফুতির পক্ষ থেকে, ভূত এফএমের পক্ষ থেকে। মাসুমকে আমাদেরও শুভেচ্ছা আমরা জানালাম এবং আশা করছি তাদের নতুন জীবন অনেক 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 সুন্দর হবে। আমরা চলে যাচ্ছি ঘটনায় আমাদের প্রথম অতিথির কাছে। আপনার নামটা একটু বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন একটু প্লিজ বলবেন। ধন্যবাদ রাসেল ভাই। আমি আবরার, এসেছি বাড়িধারা থেকে। ওকে। আমার এই ঘটনাটা গত বছরের অক্টোবরের মাঝামাঝি সময়ে। গত বছরে আমি সেই সময় অবশ্য গত 4-5 বছর ধরে ব্যবসা করতাম মালয়েশিয়াতে, কুয়ালালামপুরে। তো এই ঘটনাটা আমার কুয়ালালামপুরের বাসা এবং আমার এক বন্ধুর বাসা কুয়ালালামপুরে, আমার নেইবার, এই দুই বাসার আর কি। তো সময় নষ্ট না করে আমি ঘটনায় চলে যাই। আমার বাসাটা ছিল চেরাসে, কুয়ালালামপুর থেকে একটু দূরে। তো আমার যে বাসাটায় থাকতাম ওখানে আমার যে বাংলাদেশি একজন পার্টনার ছিলেন, উনি এবং আমি মিলে, দুজন মিলে ওই বাসাটায় থাকতাম বেসিক্যালি। তো আর আমার একটা ফ্রেন্ড নাম সুমন, সে এবং তার ওয়াইফ ছিল মালয়েশিয়ান, শাসা। তো ওরা দুজন, আমরা যেহেতু ওখানে বাসা নিয়েছি সে কারণে কাছাকাছি 1 কিলোমিটারের ভিতরে আরেকটা বাসায় অ্যাপার্টমেন্ট নেয় আর কি তারা। ওদের বাসাটা ছিল বেসিক্যালি 18 তলা একটা বিল্ডিং, কন্ডোমিনিয়াম, ওটার 18 তলায়, মানে টপ ফ্লোরে। বাসাটার বর্ণনাটা কিছুটা দিয়ে নিই আমি। এই বাসাটার এন্ট্রেন্সেই ছিল হচ্ছে একটা কমন স্পেস, সামনে কমন স্পেসের সামনেই ছিল হচ্ছে একটা ব্যালকনি। ওই ব্যালকনিটা আমরা অনেকটা ঠাট্টা করে বলতাম অনেক বড়, বিশাল একটা ব্যালকনি, ঝুলন্ত, মানে জাস্ট ঠাট্টা করে বলতাম যে এখানে একটা গাড়ি পার্ক করা যায়, ইটস আ হিউজ থিং। সো ওখানে আরো 3টা রুম ছিল। যেমন সুমন আর ওর ওয়াইফ একটা রুমে থাকতো। বলে রাখা ভালো যে ওর 2টা স্টাফ ছিল, ক্লোজ স্টাফ। ওদের একটা চেইন শপ বিজনেস ছিল, যে কারণে ওদের 2টা ক্লোজ স্টাফ ওদের সাথে ওই বাসাটা শেয়ার করতো। তো 2জন স্টাফের ভিতরে একজন হচ্ছে মামুন, বাংলাদেশি একটা ছেলে, বাড়ি হচ্ছে সাভার, আর আরেকটা মেয়ে ছিল ইন্দোনেশিয়ান। তো ওরা 2টা রুমে থাকতো আর সুমন চাষা আরেকটা রুমে। ওকে। তো আমি গত 10ই অক্টোবর আমি ঢাকা থেকে একটা ভ্যাকেশনের পরে আমি যাই ফেরত যাই মালয়েশিয়াতে। তো আমি যাওয়ার পরে 11 তারিখ সকালে আমার যে পার্টনার, সে একটা ব্যবসায়িক কাজে আরেক জায়গায় চলে যান। তো আমি বাসায় একা।
তো 11 তারিখে আমি সারাদিন কাজ টাজ করে অফিসে কাজটা সেরে দেন আই কেম ব্যাক হোম। আমি অ্যারাউন্ড 7-8টার ভিতরে বাসায় চলে আসি। এই সময় হঠাৎ করে সুমন ফোন করে যে আবরার ভাই আপনি কি বাসায়? আমাদের বাসায় তো ইলেকট্রিসিটি নাই। তো তখন আমি বললাম আপনি চলে আসেন। আচ্ছা, তো ওনারা আমাদের বাসায় থাকার জন্য চলে আসলেন। তো জাস্ট হাজবেন্ড এন্ড ওয়াইফ ওরা দুজন। আমি বললাম যে বাকি দুজন কোথায়? যে ওদেরকে রেখে এসেছি, ক্যান্ডেল দিয়ে এসেছি, তো ওরা বাসায় থাকবে, অসুবিধা নেই। তো যাই হোক, ওই রাত চলে গেল, আমরা শুয়ে পড়লাম। আর পরের দিন সকালে আমি কাজে চলে গেলাম, সুমন শাসা চলে গেল কাজে। তো আফটার দ্যাট সন্ধ্যার দিকে আমি যখন কাজ শেষ করে আবার বাসায় ফিরলাম, মানে 11 তারিখ মানে রাত্রের পরে 12 তারিখ যখন বাসায় ফিরলাম, তখন 12 তারিখে আর কি সন্ধ্যায় এসে ভাবলাম যে দেখি ওদেরকে একটা ফোন দিয়ে দেখি ওরা আছে কিনা। তো ওদেরকে ফোন দিলাম যে কোথায়? ওই যে আমরা তো বাসায় থাকছি, সমস্যা নেই, আজকে আর আসবো না, দেখা হবে। অ্যারাউন্ড রাত 10টার দিকে সুমন আবার ফোন করলো যে আবরার ভাই আমার বাসায় তো আবার কারেন্ট নেই। আমি বললাম তাহলে চলে আসেন। তো ওরা আবার চলে আসলো, হাজবেন্ড ওয়াইফ দুজন চলে আসলো আমার বাসায়। ওরা এসে তখন আর কি একসাথে গল্প গুজবের সময় বলতেছে যে কালকে তো মামুন ভূত দেখছে। আচ্ছা, তো আমরা একটু ঠাট্টাই করলাম যে ভূত দেখছে, কি ব্যাপার, কিরকম? তো তখন আর কি সুমন বললো যে মামুন রাত্রেবেলা বাসায় যাওয়ার পর ফ্রেশ ট্রেশ হয়ে যখন একটু রিল্যাক্স করছিল বারান্দায়, তো ওই সময় আর কি হি ওয়াজ হ্যাভিং এ সিগারেট খাচ্ছিল। তো ওই সময় হঠাৎ করে সে বাম দিকে তাকিয়ে দেখে একটা চাইনিজ একটা মেয়ে, খুব সুন্দর, খুবই সুন্দরী, তার বর্ণনায় আর কি যেটা আমরা শুনেছি। তো সেই মেয়েটি ওর দিকে তাকিয়ে হাসছে, আচ্ছা, মানে পাশের চেয়ারটাতে বসে বাম হাতে। সো ওটা দেখে তো মামুন তখনও জিনিসটা ক্যাচ করেনি, সে জাস্ট আবার সামনের দিকে তাকালো, কেন উল্টা দিকে একটা সুন্দর একটা লেক এরিয়া, তো দিয়ে তাকিয়ে আবার একটা পাফ দিল সিগারেটে। হঠাৎ চিন্তা করলো মেয়েটা কোথা থেকে আসলো। তো সে আবার সাথে সাথে তাকালো, তাকিয়ে দেখে মেয়েটা নেই। তো তখনও অনেকটা হ্যালুসিনেশন মনে করেছে সে ব্যাপারটা, যে এই বাসায় চাইনিজ কিভাবে আসবে, এখানে চাইনিজ থাকলে একটা ইন্দোনেশিয়ান মেয়ে আছে আমার কলিগ, সে থাকতে পারে, কিন্তু তো এই চাইনিজ মেয়েটা কেউ ভাবলো যে হয়তো হ্যালুসিনেশন, অল্প বয়সী ছেলে, হয়তো মাথায় অনেক সুন্দরী মেয়ের কথাই থাকতে পারে, তো ওরকম কিছু একটা দেখেছে। তো আফটার দ্যাট সে ওই গল্পটা এমনি আর কি ওইভাবে ঠাট্টা করেই অনেকটা সুমনকে বলেছে, যে ওটা আমরা নিয়ে ঠাট্টা করছিলাম। তো 12 তারিখ রাত্রে ঘুমিয়ে গেলাম আমরা সবাই আমাদের রুমে, যার যার মতো আড্ডা দিয়ে। তারপর আফটার দ্যাট পরের দিন সকালে আমার পার্টনার ব্যাক করলো খুব ভোরবেলা 5টার দিকে। আমি তখন আমার আবার পরের দিন ভোরবেলা আবার আমার ফ্লাইট ছিল চায়নাতে, তো আমি চায়না চলে গেলাম। তো এরপর আর কোনো ঘটনা আমার জানা নেই। আমি অ্যারাউন্ড 19শে অক্টোবর আই কেম ব্যাক কুয়ালালামপুরে। আসার পরে তখন আর কি দেখি যে আমাদের বাসায় সুমন, শাসা, ওর দুইজন যে কলিগ, এরা 4 জনই আমাদের বাসায় থাকছে, এবং ব্যাগ অ্যান্ড ব্যাগেজ মানে টোটাল নিয়ে এসে চলে এসছে। তো ওরা এসে আমাদের বাসায় থাকছে। তাই আমি তখন লিমন ভাইকে জিজ্ঞেস করলাম, আমার যে পার্টনার ওনার নাম লিমন ছিল, আমি জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার, ওরা সবাই পার্মানেন্টলি এখানে কি ঘটনা কি, কেন ডাইরেক্ট তো আর জিজ্ঞেস করা যায়। তো উনি বললেন যে আপনি যাওয়ার পর তো অনেক ঘটনা ঘটে গেছে ওদের বাসায়, তো রীতিমতো ভৌতিক একটা ঘটনা। আমি বলেন কি ঘটনা? বলে যে আপনি যাওয়ার পর আমি যেদিন আসলাম ওই 13 তারিখ রাত্রে একটা ঘটনা ঘটে গেছে। 13 তারিখ রাত্রে সুমন শাসা আবার বাসায় ফেরত যাওয়ার পর দেখে যে ইলেকট্রিসিটি নেই, এবং তখন আবার আমাদের বাসায় চলে আসে ওরা দুজন, ওদের দুজনকে ওদের বাসায় রেখে, মানে মামুন এবং মেয়েটাকে রেখে। তো মামুন আর কি ওই দিন ওর কাপড় চোপড় ধুয়ে দিয়েছিল, ধুয়ে দেওয়াতে সে আমাদের সুমনদের বাসায় যে পিছনে একটা কিচেন ছিল, কিচেনের পিছনে একটা ব্যালকনি ছিল যেখানে কাপড় টাপড় শুকাতো আর কি। তো ওখানে একটা টুল নিয়ে সে কাপড় মেলে দিচ্ছিল, আর মেয়েটা ওই ইন্দোনেশিয়ান মেয়েটা একটা মোমবাতি নিয়ে ওকে আলো দিচ্ছিল। বেশ বাতাস, তো একটু রান্নাঘরের দরজার ভিতরের সাইডে মেয়েটা দাঁড়ানো। তো মামুন আর কি একটা কাপড় মেলে দিয়ে হঠাৎ করে বলতেছে যে তাকিয়ে বলতেছে আর একটা কাপড় দাও। ওই তাকানোর পরই বা মানে পিছন মুড়ে তাকানোর পরই দেখে যে ওই ইন্দোনেশিয়ান মেয়েটার পিছনে ওই চাইনিজ মেয়েটা আবার দাঁড়িয়ে আছে। আচ্ছা, তখন আর কি মামুন তখন চিন্তা করছে যে ইটস নট ইউজুয়াল থিং, টোটালি আনইউজুয়াল। কারণ হচ্ছে ওই সেম মেয়েটাকে আমি এখন আবার দেখছি, এন্ড সে কিন্তু তখন অত টায়ার্ড না, সে কিন্তু একটা কাজ করছে বা অন্যমনস্ক না সে। তো সে সাথে সাথে টুল থেকে লাফ দিয়ে নেমে সে যখনই মানে নেমেছে ওই সময় ওই চাইনিজ মেয়েটা পিছন থেকে এসে ইন্দোনেশিয়ান মেয়েটাকে অনেকটা ঠেলা দিয়ে, এতই জোরে ঠেলা দিয়েছে মেয়েটা পড়ে গেছে, এসে নিয়ে মামুনের দিকে এগিয়ে আসছে। ওই সময় মামুন সরে গেছে, এবং বলে রাখা ভালো যে ওই যে বারান্দাটা ব্যালকনিটা ওখানে কোনো রেলিং ছিল না এবং 8 তলার উপরে। আচ্ছা, তার মানে পড়ে যেতে পারতো যে কোনো মুহূর্তে। হ্যাঁ, এবং মামুন পড়েনি, কিন্তু ওই মেয়েটা চাইনিজ মেয়েটা জাম্প করে বাইরের দিকে চলে গেল।
আচ্ছা নিচের দিকে জাম্প দিল সে। ওকে তো মামুন একটু পিছনে ছিল, তো ও আর কি ওই রেলিং এর সাইডে গিয়ে তখন আর কি দেখলো যে দেয়ার ইজ নাথিং, আচ্ছা ঠিক আছে। তো এই এর পরপরই জিনিসটা আর কি একটু সিরিয়াসলি ওরা নিল। তো পরের দিন সকালে সুমনকে জানালো এবং অথরিটিকে জানানো হলো এই বিল্ডিং এ, কন্ডোমিনিয়ামে। তো অথরিটিকে জানানোর পরে ওরা যে পাওয়ার হাউস ওখানে চেক করতে গেল যে ইলেকট্রিসিটি বারবার যাচ্ছে কেন। এন্ড জিনিসটা একটু তখন একজন না দুইজন এক্সপিরিয়েন্স করেছে। মেয়েটা কাউকে দেখেনি, কিন্তু সে একটা ধাক্কা অনুভব করেছে এবং পড়ে গেছে সে। সো জিনিসটা টোটালি একটা অ্যাবনর্মাল ব্যাপার। আর ইলেকট্রিসিটি নিয়মিত যাচ্ছে। সো ওরা পাওয়ার হাউসে গিয়ে যখন চেক করলো, দেখলো যে মিটারের উপর থেকে একটা লাইন একটু লুজ। আচ্ছা সো ওরা ধারণা করলো এই কারণে কারেন্ট হয়তো না রাখাচ্ছে, চলে যাচ্ছে, আবার কারেন্ট চলে আসছে। সো আফটার দ্যাট ওরা ডিসাইড করলো হোয়াট এভার ইট ইজ, যাই হোক এখানে ভৌতিক কিছু হোক আর যাই হোক না কেন, আমরা এখানে থাকবো না। তো আমার যে পার্টনার ছিলেন লিমন, সেই লিমন একটু নোজি আর কি ছিল। তো সে বললো যে আমি একটু খোঁজ খবর নিয়ে দেখি বাড়িটার আশেপাশে নেইবাররা কি বলে। তো পাশের যে অ্যাপার্টমেন্টে একটা চাইনিজ মহিলা থাকতেন, তার বাসায় গিয়ে তারা যোগাযোগ করলো। তো ওই মহিলাটা আর কি বেসিক্যালি টিচার ছিলেন, ওখানে প্রায় 5-6 বছর ধরে ওখানে থাকেন ওই অ্যাপার্টমেন্টে। তো ওনার কাছ থেকে কিছু ইনফরমেশন পাওয়া গেল যে ওই অ্যাপার্টমেন্টটা সুমনরা ভাড়া নিয়েছে, যে অ্যাপার্টমেন্টের ঘটনা, এই অ্যাপার্টমেন্টটা বেসিক্যালি একজন দাদু, মানে মালয়েশিয়াতে খুব উচ্চ পর্যায়ে একটা আর কি সম্মান। আচ্ছা, তো ওই দাতুর অ্যাপার্টমেন্ট, এবং এই অ্যাপার্টমেন্টটা তার গার্লফ্রেন্ডকে সে গিফট করেছিল। আচ্ছা, তার এক গার্লফ্রেন্ড, সে চায়না থেকে এসেছিল এবং 1-1.5 বছর ওই অ্যাপার্টমেন্ট থাকতেন, এবং একটু সে মেন্টালি ইমব্যালেন্স ছিলেন। আচ্ছা, সেই চাইনিজ মহিলা। ওকে। তো এবং যতটুকু আর কি বর্ণনা দিল অনেকটা ওই চেহারার সাথে মেলে, মানে হুবহু মিলে যায়। আচ্ছা, যে এই মহিলা হয়তো বা ওই মহিলাটাই যাকে দেখছে তারা। সো যখন ওই বাসায় 1.5 বছরের মতো মহিলাটা ছিলেন, এরপর তাকে আর দেখা যায় না। এরপর নানা রকম ভাড়াটিয়া আসছে, থাকছে, কিন্তু কেউ বেশি দিন থাকছে না। কি কারণে তাদের জানা নেই। তো আমরাই ফার্স্ট পার্সন, মানে আমাদের যে ফ্রেন্ডস বা আমার মানে পার্টনার এবং আমার ফ্রেন্ডস, এরাই ফার্স্ট পার্সন ওখানে ইনফরমেশনটা নিতে যায় যে কোনো ঘটনা আছে কিনা। তো তখন আবার ওই যে টিচার মহিলা চাইনিজ, উনি অ্যাড করলেন যে ওই বাসায় যে মহিলাটা থাকতো সে মেন্টালি ইমব্যালেন্স এরকম পর্যায়ে ছিল যে সে নানা রকম ময়লা পাতিলের ভিতর দিয়ে, পানি দিয়ে মানে জাল দিতেন এবং গন্ধ ছড়াতেন আশেপাশে নেইবারদেরকে ডিস্টার্ব করার জন্য। ঠিক আছে, তো সে একটু আর কি বলতে গেলে বাগি টাইপের একটা মহিলা ছিল, যে কারণে সে হঠাৎ কোথায় গেল কারো জানার প্রয়োজন মনে করেনি। যাই হোক, এরপর তো ঘটনা আমরা মনে করলাম ওই বাসা ছেড়ে দিলেই শেষ। তো ওরা বাসা ছেড়ে দিল, আমাদের বাসায় চলে আসলো। বাই দিস টাইম আমি মালয়েশিয়া আসলাম, এতটুকু পর্যন্ত ঘটনাটা শুনলাম। 3-4 দিন আরো ছিলাম। আমি 22-23 তারিখের দিকে অক্টোবরে গত বছর আমি আবার দেশে চলে আসি। আমার এদিককারও কিছু কাজ ছিল, এইগুলা কমপ্লিট করার জন্য। তো চলে আসার পর আর কিছু জানি না। এরপর অ্যারাউন্ড আপনার নভেম্বরের ফার্স্ট উইকের দিকে আমার যে বাঙালি পার্টনার, সে বাংলাদেশে আসে। তো আসার পর ওনাকে এয়ারপোর্ট থেকে আমি উঠাতে যাই সচরাচর সবসময়, ও এইবারও গেলাম। তো নিয়ে এসে, তো উনি অনেক রাত্রে, মালয়েশিয়ার ফ্লাইটগুলো অনেক রাত্রে আসে, তো ওনাকে সাথে নিয়ে আসার পর আমি রাস্তায় গল্প করতে করতে আসছি। কি হলো এই ঘটনাটা? পরে ওরা বাসা ছাড়ছে, এমনি ওদের ঝামেলা শেষ হয়েছে? বলছেন না, এখন তো ওদের বাসা তো ছাড়ছে, আমাদের বাসায় এসছে, কিন্তু এখন তো ঘটনা আমাদের বাসায় শুরু হয়ে গেছে। আমি শুনে একটু শক যে আমাদের বাসায়, তারপর নেক্সট ডে আমি গেলে মানে কিছু একটা দেখতে হবে, মানে আমিও অনেকটা ভয় পেয়ে গেছি যে ওই বাসায় মানে কি ঘটনাটা কি। তো আমরা তারপর রাত্রেবেলা ওই আমার যে পার্টনার, উনি অনেক ক্ষুধার্ত ছিলেন, তো আমরা এখানে গুলশানে এক জায়গায় এসে বসলাম, বেসিক্যালি ধানসিঁড়িতে বসে আর কি এখানে গল্প টল্প করলাম। তো তখন উনি বললেন স্টোরিটা যে ওরা আমাদের বাসায় আসার পরে, আমাদের যেহেতু 3টা রুম, একটা রুম আমাদের স্টাডি রুম, মানে আমরা আফটার অফিস আওয়ার আমরা ওখানে বসে কাজ করি, আর 2টা বেডরুমের ভিতরে একটা আমার পার্টনার থাকতো, একটা আমি থাকতাম। তার আমার পার্টনারের যে বেডরুমটা ছিল ওটা অ্যাটাচ বাথরুম ছিল। সো 2টা মেয়ে, মানে সুমনের ওয়াইফ এবং ওই ইন্দোনেশিয়ান মেয়েটা ওই রুমে থাকতো। আর এই রুমটাতে সুমন এবং মামুন এই দুজন থাকতো, এই রুমটা আমার। আর আমার এইটার সাথে কোনো অ্যাটাচ বাথ ছিল না, এটা ছিল হচ্ছে ড্রয়িং রুমের সাথে একটা কমন বাথরুম ছিল, ওটা আর কি আমরা ইউজ করতাম। তো
তো ওরা যেহেতু গেস্ট, রুম দুটো ছেড়ে দিতে হয়েছে। আর লিমন সে থাকতো হচ্ছে ড্রয়িং রুমে ফ্লোরিং করে। তো ড্রয়িং রুমে আমাদের একটা সোফা ছিল, সোফা এল প্যাটার্নের, আর মাঝখানে কিছু ভ্যাকেন্ট স্পেস, ওখানে আর কি ফ্লোরিং করে থাকতো। তো আমি যেদিন চলে আসলাম সেদিন রাতের ঘটনা। মামুন হঠাৎ করে ঘুম থেকে উঠে রাত্রেবেলা সে টয়লেটে এসছে। টয়লেটে এসে নিয়ে সে দরজা খুলে দেখতে পেল যে ওই মেয়েটা সোফার উপর বসে আছে, লিমন ফ্লোরের উপর আরামে ঘুমাচ্ছে। সে কিছুই বুঝতে না, কিন্তু ওই মেয়েটা ওখানে বসে মামুনের দিকে তাকিয়ে হাসছে। তো এটা দেখার পর মামুন মনে করলো যে আমি কি ভুল দেখলাম না কি দেখলাম। তো সাথে সাথেই সে আবার ওয়াশরুমের দিকে করে আপনার ফিরে আবার মুখে পানি দিল। পানি দিয়ে আবার তাকে দেখে যে না, মেয়েটা আছে। এবং প্রায় 7-8 সেকেন্ড সে দেখেছে মেয়েটাকে। দেখার পরে সে আবার রুমে গিয়ে ঘুমিয়ে গেছে। পরের দিন সকালে সবাইকে জানালো ব্যাপারটা এই ব্যাপার। এর পরের দিনে সে মামুন বলছে যে মেয়েটা তো সবসময় এখন আমার সাথেই থাকে। আমি যখন ঘুমাই আমার পাশে এসে শোয়, আমার সাথেই ঘুমায়। আবার আমি যখন শাওয়ার নিচ্ছি, যেমন ব্যাক সাইডে আমি রাব করতে পারছি না, মেয়েটা এসে রাব করে দেয়। সো আমরা অনেকটা মানে টোটালি ভয় পেয়ে গেলাম এটা শোনার পর ঢাকায়। পরে জিনিসটা জানালাম। তো বাই দিস টাইম আমি সুমনকে ইনস্ট্রাক্ট করলাম যে সুমন বেটার ওকে সরিয়ে দেয় আমার সাথে, জিনিসটা ওর সাথে হয়তো ভর করে গেছে বা এরকম কিছু একটা। সো আলটিমেটলি আমাদের ক্ষতি করতে হবে। তো যাই হোক, সুমনের আর সহায়তা হয়নি। একসময় মামুন চাকরিটা ছেড়ে দিল, ছেড়ে দিয়ে চলে গেল। এরপর আর মামুনের কোনো ট্রেস আমরা জানি না, ও কোথায় আছে কি সমস্যা। গত 1 বছরে আর যোগাযোগ হয়নি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা একটা চমৎকার ঘটনা শুনলাম এবং অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের কাছে বেশ কিছু SMS অলরেডি আছে। সজীব নারায়ণগঞ্জ থেকে SMS করেছেন এবং তিনি বলছেন যে খুব ভালো লাগছে, আশা করি আরো ভালো হবে। দীপু রাজশাহী থেকে SMS করেছেন এবং তিনি বলেছেন যে আপনি ভালো আছেন। প্রোগ্রামের গেস্টরা প্রোগ্রাম শেষ করে এত রাত্রে বাসায় যান কি করে? অবশ্যই গাড়িতে করে যান বা কোনো একটা যানবাহনে করে, হেঁটে হেঁটে কেউ যান না। এই বিষয়ে আপনাদের একদম নিশ্চিত করে দিচ্ছি। তিনি বলেছেন যে তাদের কি ভয় লাগে না? ভয় লাগে নিশ্চয়ই। তবে এখানে যারা আছেন তারা মনে হয় যথেষ্ট সাহসী, কারণ এখানেই যা ঘটে তারপরে এখানে এসে যে উপস্থিত হয়ে ঘটনা বলেন তাতে তারা যথেষ্ট সাহসী, এটাই প্রমাণিত হয়। সুমিত লিখেছেন যে তিনি তার ওয়াইফ নিঝুম দুজন মিলে একসাথে ভূত FM শুনছেন। রোমিও আমাদের SMS করেছেন, তিনি বলছেন যে বাবার সাথে শুনছেন তিনি এবং তার কাছে কিছু ঘটনা রয়েছে। আমি বলবো যে আপনার ঘটনাগুলো অবশ্যই আপনি পাঠিয়ে দিন bhutfm@radiofurti.fm এই অ্যাড্রেসে। আমাকে মামুন SMS করেছেন গাজীপুর থেকে। তিনি বলছেন যে এত কষ্ট করে, তিনি অনেক কষ্ট করে একটা অডিও ক্লিপ পাঠিয়েছিলেন, বাট সেটা শোনানো হয়নি কেন জানতে চেয়েছেন। আপনার অডিও ক্লিপটি অবশ্যই যদি আরেকজনেরটা আপনার যেটা বেটার হয় তাহলে তারটা প্লে করা হবে। এটা খুবই খুবই স্বাভাবিক। এখানে আমার আসলে সত্যিই কিছু করার নেই। আই এম রিয়েলি সরি। কলি আমাকে SMS করেছেন নারায়ণগঞ্জ থেকে যে রাসেল ভাই আজকে ভূত FM শুনতে ভালো লাগছে। এছাড়াও আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি লুৎফা উত্তরা থেকে, যে ভূত FM এর অপেক্ষা 1 বছর SMS করছি এবং তিনি বলছেন যে কোনোদিন উত্তর পেলাম না। আচ্ছা, আজকে উত্তর পেয়েছেন, আমি খুবই দুঃখিত। আমি শুনে খুবই কষ্ট পেলাম যে 1 বছর পরে আপনি উত্তরটা পেলেন। আই এম রিয়েলি সরি আবারও। আর আরিয়ান আমাকে SMS করেছেন, আরিয়ান নিকিতা, তিনি নারায়ণগঞ্জ থেকে SMS করেছেন। তিনি তার বাবা মা দুজনের সাথে শুনছেন, তারপর তার ভয় লাগছে সেটা জানিয়েছেন। ইসমাইল হোসেন লিখেছেন যে তিনি সমস্ত ঘটনাগুলোই পছন্দ করছেন আজকে এবং তিনি ভূত FMকে অনেক ভালোবাসেন সেটা জানিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ। এছাড়াও আমাদের SMS করেছেন হাসান এবং আমাদেরকে তিনি বলেছেন যে আজকের ঘটনাগুলো খুবই ভয়ঙ্কর হচ্ছে। রবিন আমাদের SMS করেছেন, আমাদেরকে SMS করেছেন মাসুদ পারভেজ চট্টগ্রাম থেকে এবং আমাদেরকে SMS করেছেন তিনি লাইট অফ করে একা একা ভূত FM শুনছেন এবং তিনি মাসুমকে কংগ্রাচুলেট করেছেন। রেগুলার আমাদের SMS করেন মাসুদ পারভেজ। মিঠু আমাদের গাজীপুর থেকে SMS করেছেন। আমাদেরকে এছাড়াও সুমনি ফার্মগেট থেকে SMS করেছেন। SMS করেছেন ফাহিম, SMS করেছেন ডিজে রুবেল। এছাড়াও মিঠি খুলনা থেকে আমাদের SMS করেছেন। ওয়াসিফ আমাদের SMS করেছেন। এছাড়াও নাইম মিল্টন নরসিংদী দাসপাড়া থেকে SMS করেছেন এবং তিনি এবং তার ফ্রেন্ড রানা একসাথে ভূত FM শুনছেন। ঘটনা তার কাছে অনেক ভালো লাগছে সেটা জানিয়েছেন। মিল্টন তো আমাদের রেগুলার SMS করেন, তার ঘটনা আজকে বেশি ভালো লাগছে, মানে বুঝতে হবে আজকের ঘটনাগুলো সত্যিই ভালো। ডেন্টিস্ট অপু আমাদের SMS করেছেন ময়মন সিং থেকে। এছাড়াও মিঠু গাজীপুর থেকে SMS করেছেন। ইমা মিরপুর 6 থেকে SMS করেছেন। তন্ময় SMS করেছেন। মুন্না মারুফ SMS করেছেন। কবিতা আমাদেরকে যশোর থেকে SMS করেছেন। আরো অনেকে SMS করেছেন। যে যদি আপনি SMS পাঠাতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। আমরা ছোট্ট একটা বিরতিতে যাব এবং বিরতির পরে আবারও ফিরে আসছি। সো স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
সবসময় রেডিও ফুর্তি করিতে সময় রাত 12:37 আমি রাস্তাল আছি সাথে, এবং অ্যাজ আই সাইড যে আমার সাথে রনি আছে আজকে মিউজিক করছে, এবং সেই সাথে আছেন আজকের অতিথিরা। এবং আজকে আমরা এতক্ষণ পর্যন্ত প্রথম ঘটনাটি শুনেছি, বেশ লম্বা এবং বেশ ইন্টারেস্টিং ছিল ঘটনাটি, এবং আপনারা অনেকেই প্রশংসা করেছেন ঘটনাটির। এবং আপনারা যারা SMS পাঠাতে চান, আমাদের SMS এর মাধ্যমে বিভিন্ন ঘটনা মানে বিভিন্ন কথা জানাতে চান, এবং ভূত এফএম কেমন লাগছে, কি করলে ভালো হয়, আপনারা SMS করতে পারেন bhuteFM@radiofurti.fm, এখানে ইমেলও করতে পারেন। যারা SMS করতে চান তারা SMS করে ফেলুন, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা চলে যাব পরবর্তী ঘটনায়, এবং পরবর্তী ঘটনা যিনি বলবেন তার পরিচয় আমি না দিয়ে তিনি দিন, এটা ভালো হয়। হাই, আমি আহমেদ বাবু বলছি। প্রথমে মাসুম ভাইকে একটু শুভেচ্ছা জানাতে চাই, থ্যাংক ইউ ওনার বিয়ের জন্য, ওনার জীবন সুখী হোক। যাই হোক রাসেল ভাই, আজকে যে ঘটনাটা বলবো এটা আমার এক বড় ভাইয়ের কাছ থেকে শোনা, অনেক আগের ঘটনা, অনেক বলতে হচ্ছে ধরেন 10-15 বছর আগের, বাট উনি আবার রিপিটেডলি আমাকে বললেন সেদিনকে। ওনার নাম হচ্ছে রাব্বি ভাই। তো ব্যাপারটা ঘটে, উনি তখন ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিলেন, রাজশাহী ইউনিভার্সিটি স্টুডেন্ট। আচ্ছা, তো ওই সময় উনি ঢাকায় এসেছিলেন একটা কাজে। তো থাকার জন্য ওনার মানে ঢাকাতে মানে যে জায়গাটা উনি পেয়েছিলেন সেটা হচ্ছে মিরপুরে একটা বাড়ি, কোন সেক্টর সেটা আর বললাম না, একটা বাড়িতে, তো পুরানো বাড়ি। তো ওই বাড়িতে ওনার একাই থাকতে হবে, মানে অন্য কেউ ছিল না ওনার সাথে, ওনাকে থাকতে হবে। তো উনি 3-4 দিন ওখানে থাকবেন। তো ফার্স্ট নাইটে উনি যখন থাকেন, তো ওনার 2 ফ্রেন্ড ওখানে থাকতেন আর কি। ওরা কোনো কারণে আর কি ওনার সাথে থাকছেন না ওই সময়। ওরা কিন্তু বলছে যে এখানে যে থাকবি তুই ভালো মতন থাকিস, আর ঘুমানোর সময় দোয়াটাও পড়ে নিস। তো রাব্বি ভাই এতটা বিলিভার টাইপের ছিলেন না আর কি, উনি এতটা বিশ্বাস করতেন না। তো কেন, কি ব্যাপার? বলে যে না, এখানে আসলে কিছু জিনিস ঘটে যেটা তুই আনএক্সপ্লেইনড, তোর বললে ভয় পেতে পারিস, যেহেতু একলা থাকবি তো সুতরাং কিছু বললাম না, তুই জাস্ট দোয়াটা পড়িস, আর তুই তো আসলে অন্যরকম থাক। তো রাব্বি ভাইও কিছু টেনশন করেনি, বাসা বাড়ি খালি, উনি আসছে আরামসে। তো প্রথমে যেটা হয়, রাব্বি ভাই বাসায় যায়। তো যাওয়ার পর উনি বলছে যে বাসাটা আমি যদিও কিছু বিশ্বাস করি না, তবে আমার গা ছমছম করছে বাসাটা। কারণ বাসাটা ছিল একতলা বাড়ি, আপনার এক পাশে একটা রুম, মানে এক পাশে 1-2 রুম আর কি, পাশে একটা এক ফালি উঠানের মতো আছে, আর বাম পাশে রুম ছিল 2টা, রান্নাঘর, এন্ড ওই কর্নারের দিকে একটা ওদের এখানে চাপ কল টাইপের ছিল, আচ্ছা মানে টিউবওয়েল, রাইট। তো ঢুকে ওনার কাছে একটু গা ছমছমা পরিবেশ, এবং বাসার আশেপাশে যে অন্যান্য বাসাগুলা সেগুলো ওরকম মানে তখন হাই রাইজ ছিল না, হ্যাঁ, সবগুলো একতলা বাড়ি এবং কিছুটা মানে ফাঁকা ফাঁকা জায়গায়। এবং মিরপুর তো আজ থেকে 10-15 বছর আগে ওই মানে কিছু সেক্টর আছে দেখবেন যে বেশ অন্ধকার থাকে, আলো টালো থাকে, কিছুটা অল্প অল্প মনে আছে, রাইট। হ্যাঁ, তো ওইটাই আর কি। উনি বললো যে ওনার একটুই গা ছমছম লাগছে বাসায়, যদিও উনি খুব একটা তখন বিশ্বাস করতো না আর কি, এই ধরনের জিনিস অতি প্রাকৃত কিছু আর কি। তো উনি বাসায় ওঠার পর রাতে প্রথমে ওনার কাছে অস্বস্তি লাগে, বাট স্টিল মানে উনি যায়, খাবার দাবার কিনে আনছিল, ওগুলো খায়, খেয়ে শোয়ার জন্য যে রুমটা ওনাকে বসে থাকতে, ওখানে গেল, যে ওই মাথার কাছে বা মানে বেড সাইডের মধ্যে উনি ওই একটা জগ আর গ্লাস রেখে পানির, তো উনি শুয়ে পড়ে। তো যখন শোয় তখন মানে শীতকাল আর কি, এই যে এরকমই সময় আর কি, হালকা ঠান্ডা পড়ছে। তো শোয়ার পরে কিছুক্ষণ শুয়ে থেকে ঘুম আসতেছে না ওনার, মানে বিছানার পাশে একটা জানলা, তার পাশে একটা আম গাছ আছে, আম গাছের ছায়াগুলো ওই পর্দায় পড়ে, মানে জানালার মধ্যে পড়ে। উনি দেখতেছে ছায়ার নাচানাচি, বাতাসে হালকা নড়ে চড়ে। তো দেখতে নতুন জায়গায় ঘুম আসতেছে না, তো হঠাৎ ওনার পানি পিপাসা লাগে। তো পানি পিপাসা লাগার জন্য উনি ওই হাত দিয়ে গ্লাসটা নেয়, জগটা যখন নেয় দেখে জগে কোনো পানি নেই। আচ্ছা, বাট উনি স্পষ্ট মনে আছে যে উনি ভরা জগ নিয়ে আসছে খাওয়ার জন্য, তো উনি দেখে জগের মধ্যে কোনো পানি নেই। তো উনি কিছুটা মানে অবাক হয় এবং বলে যে মানে আমার যদ্দূর মনে পড়ে এবং আমি বেশ ভালো মতনই মনে করতে পারি যে এখানে পানি ছিল জগ ভর্তি। তো যাক, উনি কিছুটা ঘাবড়ায়। তারপর উনি উঠে বিছানা থেকে উঠে যখন পাড়া দিতে যায়, ওনার পায়ের নিচে একটা সফট মনে কি জানি মানে বলের মতো, উনি লাফ দিয়ে উঠে দেখে একটা বিড়াল জাম্প করে সরে গেল আর কি, এবং মানে একটা সাউন্ড করছে বিড়ালটা, এবং উনি তখন খুব ধাক্কা খেয়েছে, ভয় পেয়েছে। ভয় পাওয়ার পরে উনি কিছুক্ষণ দাঁড়ায় থাকার পর উনি যায়। তো গেট যখন খোলে ওই রুমে, তখন উনি দেখে ওই যে দরজাটা খোলার পরে উঠান তো এক ফালি উঠান, দেখে ওই কোনায় যে ওই যে যেখানে টিউবওয়েলটা ছিল চাপকলটা, ওইখানে কে যেন দাঁড়ায় গোসল করতেছে। আচ্ছা, হ্যাঁ, গোসল করতেছে, একদম রীতিমতো পানি ঢালা গায়ে। তো উনি তাকায় একটা গ্লেন্সে দেখে যে বেশ লম্বা একটা আকার, মানে অস্বাভাবিক, মানে মানুষের যে নর্মাল হাইট হয় ধরেন অ্যারাউন্ড 5 or 6 ফিটের মধ্যে, কিন্তু তার থেকে অনেক লম্বা, এবং গোসল করতেছে ওখানে, মগ দিয়ে উঠায় পানি ঢালতেছে। উনি দেখে বেশ বড় রকম একটা ধাক্কা খেয়ে উনি ভিতরে ঢুকে তাড়াতাড়ি দরজাটা আটকায় দেয়। আচ্ছা, দরজা আটকায় দিয়ে উনি আবার দরজাটা খুলে একটু পরে, তখন দেখে কেউ নাই। তো অলরেডি ওই
টিউবওয়েলের কাছে যাওয়ার সাহস তার আর হয় না। আচ্ছা উনি যেটা করে, উনি আস্তে আস্তে ওই ভেতরের রুম দিয়ে পরবর্তী রুমে যায়, যে খুঁজে পানির কোনো ইয়ে আছে নাকি। তো ওখানে যে উনি পায় একটা পানির কলসি পায়, সেখান থেকে উনি পানি নিয়ে আবার আসে, এসে উনি ওই শুয়ে পড়ে বিছনায়। শোয়ার পরে অনেকক্ষণ শুয়ে থাকার পর ওনার মনে হচ্ছে যে ওনার যে দরজাটা রুমের, এই মানে যে রুমটা উঠান থেকে যেখানে ঢুকছে, ওই দরজাটার মধ্যে দিয়ে কে জানি ঢুকলো। দরজাটা কিন্তু লাগানো, কিন্তু মনে হচ্ছে কি দরজা দিকে ঢুকছে, এবং একটা আবছা অবয়ব, মানে অন্ধকারের মধ্যে যদি আপনি সলিড কিছু দেখেন, আপনি কিন্তু মনে হবে যে ইট হ্যাজ এ শেপ। অন্ধকারের মধ্যে বোঝা যায় জিনিসটা, মানে আরো গাঢ় অন্ধকার। তো ওই জিনিসটা উনি দেখে যে একটা আবছা অন্ধকারের মতো গেট দিয়ে ঢুকছে, এবং ঢুকে ঠিক দেয়ালের সাইড দিয়ে আসে, এসে ওনার পায়ের কাছে আর একটা দরজা ছিল, দেখে ওই দরজা দিয়ে বের হয়ে গেল। আচ্ছা এবং মানে ইট টার্নস ইনটু কন্টিনিউয়াস প্রসেস। এরপর একটা দুইটা এরকম প্রায় ছায়া কিছুক্ষণ পর পর পাস করতো। তখন উনি প্রচন্ড ভয় পায়, মানে ফাইনালি হি গট রিয়েলি স্কেয়ার্ড যে জিনিসটা ঘটনা। তো ভয় পাওয়ার পরে উনি শুতে পারে না, চুপচাপ শুয়ে থাকে। তো এরপরে যেটা হয় যে ওনার যে পাশে যে জানলাটা থাকে, ওই জানলার মধ্যে দেখে টোকা। আচ্ছা কি যেন টোকা মারতেছে। তো উনি কোনো কথা বলেন, চুপ করে থাকে, কোনো রেসপন্স দেয় না টোকার, মানে কে ই করতেছে। কিছুক্ষণ শুয়ে থাকার পরে দেখে যে দরজাটা, যে পায়ের কাছে যে দরজাটা, ওইটা কিন্তু বাইরের দিকে, ওইটা নক করতেছে কে। তখন উনি বলে কে, একবার বলছে কে, কোনো উত্তর নাই, নক হচ্ছে। দ্বিতীয় বলছে কে। তো এক পর্যায়ে উনি নিজেকে বলে যায় কিভাবে যাচ্ছে, অন্য কেউ হতে পারে, মানুষ হতে পারে, সামবাডি, কে নক করতেছে। উঠে আস্তে আস্তে যে ধাপ করে দরজাটা খুলে ফেলে, মানে এক ঝাটকায় দরজা খুলে বাইরে তাকায় দেখে কেউ নাই। তখন উনি বড় একটা ধাক্কা খায়, বাইরে যে কেউ নাই। উনি ডানে বামে তাকায়, দুই পাশে কোনো মানুষ নাই, এবং এই যে আশেপাশে যে বাড়িগুলা সবগুলা মানে আপনার নিশ্চুপ, মানে কোনো মানুষ নাই, কিচ্ছু নাই। তো উনি খুব ভয় পেয়ে গেটটা আবার আটকে দেয়। আবার আসে উনি, এসে ওই বিছানায় শুয়ে পড়ে। তখন উনি মানে যে কাজটা করতো না সেটাই উনি করা শুরু করে, দোয়া দুরুদ পড়া শুরু করে। তো তখন ভয় কিছুটা কমে ওনার। তবে উনি শেষ রাতের দিকে যেটা এক্সপিরিয়েন্স করছে, শেষ রাতের দিকে নাকি ওই বাড়ির ওই যেই দরজাটা দিয়ে মানুষ ঢুকতো, ওইটা হঠাৎ করে ধাক্কা দিয়ে খুলে ফেলছে দরজাকে। এবং তখন উনি মানে প্রচন্ড ভয় পেয়ে উনি মানে ওই দোয়া দুরুদ পড়ে এখানে শুয়ে থাকে, এবং এই আলটিমেটলি এই যে এই দরজা খোলা অবস্থায় থেকে যায় রাত্রে। সকালে উনি কোনো মতো এইভাবে শুয়ে আজানের পরে উঠে বাসার মধ্যে আর কিছুই এক্সপিরিয়েন্স করে নাই তখন। আচ্ছা তো ফাইনালি পরের দিন উনি যেটা করে, ওই বাসা থেকে চলে যায়। আচ্ছা ওই বাসায় আর উনি থাকেন নাই। তো ওই ঘটনাটা উনি আমাকে বললো গত পরশুদিন। ওকে, তো এই ছিল আপনার ঘটনা, এবং আপনাকে আপনার ঘটনার জন্য অনেক ধন্যবাদ। আমরা পরবর্তী ঘটনায় যাব, তবে তারা কিছু SMS আছে, SMS পড়ে ফেলবো। থ্যাংক ইউ বাবু ভাই, আমি যার পরিচয় দিলাম না এবং বাবু ভাই নিজেই নিজের পরিচয় দিয়েছেন, সো থ্যাংক ইউ। আমাদের কাছে মানিক SMS করেছেন এবং তিনি বলছেন আজকের ভূত এফএমটা দারুণ হচ্ছে, আর তিনিও মাসুদকে শুভেচ্ছা জানিয়েছেন। বুলবুল আহমেদ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে বলছেন যে তিনি এবং তার ওয়াইফ দুজনেই ভূত এফএম শুনছেন এবং তাদের লাইট অফ করে তারা শুনছেন। স্মৃতি ভূত এফএম শুনলে মনে হয় যে ঘটনাগুলো মনে হয় গল্পের ঘটনাগুলো সত্যি ঘটে, তাই খুবই ভয় লাগে আমার, ঘুম হয় না, তবুও ভালো লাগে আমার। ওকে, মারুফ খান আমাদের বরিশাল থেকে SMS করেছেন এবং তিনি বলছেন যে খুবই ভালো লাগছে, এবং আমাদেরকে SMS করেছেন রাসেল বনশ্রী থেকে, এবং তিনি বলছেন যে আমার পাশে বোন, আমাদের ভালো লাগছে। Fresh music served hot. Radio Footy on the spot.